আচ্ছা, গত ক্লাসে যেটা ছিল মেশ অ্যানালাইসিস, হ্যাঁ, মেশ অ্যানালাইসিস হচ্ছে কেভিএল এর একটা অ্যাপ্লিকেশন, আর নোডাল অ্যানালাইসিস ছিল হচ্ছে কেসিএল এর একটা অ্যাপ্লিকেশন। তাই মেশ অ্যানালাইসিস দেখেছিলাম যে উইদাউট যদি কারেন্ট সোর্স, যদি কোনো কারেন্ট সোর্স না থাকে তাহলে অ্যানালাইসিসটা আমরা কিভাবে করব। গত ক্লাসে আমি 2-1টা ম্যাথ দেখিয়েছিলাম। আমি আজকে এক্সট্রা আরও কিছু ম্যাথ দেখিয়ে দিয়ে এর মাঝে যদি কারেন্ট সোর্স থাকে সুপার মেশ দিয়ে কিভাবে মেশ অ্যানালাইসিস করা যায়, আজকের মেইন টপিক সেটা, কিন্তু আমি গত ক্লাসটা একটু রিভিউ করব। ওকে, সার্কিট, এই সার্কিটটা বোধহয় আমি সলভ করছিলাম, তাই না? মনে আছে সলভ করছিলাম না? এটা করাইনি আমি। ও আচ্ছা, হালকা টাচ দিয়েছিলাম। আচ্ছা, এখন মেশ অ্যানালাইসিসে যেটা বলতেছে, মেশ মানে কি? একটা সিঙ্গেল লুপ। এইখানে লুপ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। এগুলোকে আমরা লুপ বলতেছি। মেশ কোনটাকে বলবো আমরা? এই বড়টা যদি একটা লুপ হয়, আমি যদি বড়টাকে একটা মেশ বলি, মেশের সংজ্ঞা হচ্ছে মেশের ভিতরে কোনো মেশ থাকতে পারবে না। মেশের ভিতরে কোনো মেশ মানে মেশের ভিতরে কোনো লুপ থাকতে পারবে না, এক্সট্রা কোনো লুপ থাকতে পারবে না। যেমন এইটা যদি একটা মেশ আমি ধরি, তাহলে এর মাঝে আরেকটা লুপ আছে না, আর দুইটা লুপ আছে না। সো এই ধরনের আমি চিন্তা করতে পারবো না। মেশ হবে যেটা হচ্ছে একটা সিঙ্গেল লুপ, লুপের ভিতরে কোনো লুপ থাকতে পারবে না, এমন একটা সিঙ্গেল লুপকে বলবো আমি মেশ। মেশ হচ্ছে কেভিএল এর অ্যাপ্লিকেশন। সো এই মেশ অ্যানালাইসিস দিয়ে কীভাবে সার্কিট সলভ করা যায় আমরা সেটা একটু দেখব। সলভ করার জন্য কয়েকটা স্টেপ আছে। এই স্টেপগুলো অ্যাসাইন মেশ কারেন্ট I1 I2। অ্যাসাইন মেশ কারেন্ট মানে কি? এখানে লুপ আছে একটা, দুইটা। আমার প্রথম কাজ হচ্ছে এই লুপগুলোতে একটা কারেন্ট অ্যাসাইন করে দেয়া। প্রথম কাজ হচ্ছে সার্কিটটা দেখলাম, সো এইটা হচ্ছে I1 কারেন্ট বা I2 কারেন্ট, যেটা অ্যাসাইন করলে হোক একটা অ্যাসাইন করতে হবে। প্রথম কথাটা বলছে যে অ্যাসাইন মেশ কারেন্ট I1 I2 I3, এরকম করে যতগুলো মেশ থাকবে সবগুলোতে আমার অ্যাসাইন করতে হবে I1 I2 I3 দিয়ে। এটা হচ্ছে আমার দুইটা লুপ আছে I1 এবং I2। এটা কিন্তু মেশ অ্যানালাইসিস করার শুরুতে এটা করে নিতে হবে। এই জিনিসগুলো জরুরি, কারণ এই জিনিসগুলো না দিলে পারে পরবর্তী স্টেপে যাওয়া যাবে না। এরপরে কি বলছে? অ্যাপ্লাই কেভিএল টু ইচ অফ দ্য এন মেশ, অর্থাৎ যতগুলো মেশ থাকবে সবগুলো মেশে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। এখানে এটা একটা মেশ, সো এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করতে হবে। কেভিএল কি ছিল? কেভিএল কি ছিল তানভীর? কার্শফস ভোল্টেজ ল বুঝলাম, কিন্তু জিনিসটা কি? একটা লুপের ভিতরে না এক হ্যাঁ, কার্শফস ভোল্টেজ ল বলতেছে যে একটা লুপের ভিতরে যতগুলো ভোল্টেজ আছে তার যদি আমি সাইন নিয়ে যোগ করি তাহলে অবশ্যই সেটা 0 হবে। এখানে এখানে ভোল্টেজ কত? এখানে ভোল্টেজ কত? একটু আঁকি। হ্যাঁ, আইআর। এখানকার ভোল্টেজ হচ্ছে আইআর। এটা হচ্ছে আমি এদিক দিয়ে ঢুকতেছি, সো এটা পজিটিভ। এখানকার ভোল্টেজ কত? এখানকার ভোল্টেজ কত? R3। দুই সাইডের আছে, একটা আলাদা একটা নিয়ম আছে। আচ্ছা, সো এটা মানে কেভিএল আমি প্রথমে যদি যাই, এই ভোল্টেজটা যোগ হবে, এই ভোল্টেজটা যোগ হবে এবং এই ভোল্টেজটা যোগ হবে, সবগুলো ভোল্টেজ যোগ করে একটা ইকুয়েশন পাবো, সেটা ইকুয়াল টু 0 হতে হবে। ওকে, এইটাই বলছে যে কেভিএল অ্যাপ্লাই করতে হবে প্রতিটা মেশে। এইটুকু বুঝুক, পরে আমি আগাচ্ছি। প্রতিটা মেশের ভিতরে আমার একটা করে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। যতগুলো মেশ থাকবে ততগুলো কেভিএল আমাকে অ্যাপ্লাই করতে হবে। 10টা মেশ থাকলে 10টা মেশে অ্যাপ্লাই করতে হবে এবং আমার ইকুয়েশন হবে 10টা। ওকে, এটার জন্য আলাদাভাবে, এটা যেরকম করব এটার জন্য একইভাবে করব। এরপরে কাজ হচ্ছে যতগুলো ইকুয়েশন পাবো সবগুলো ইকুয়েশনকে সলভ করা। এই 3টা স্টেপ ফলো করে আমরা মেশ অ্যানালাইসিস করতে পারবো। এখন একে ভালো আমি যে জিনিসগুলো আঁকি, এই সার্কিটটা আঁকো। এখানে জটিল কোনো কিছু না, খালি নিয়মগুলো একটু মনে রাখলেই চলে, কিন্তু নিয়মগুলো মনে রাখার চেষ্টা করতেছে না অনেকেই। সার্কিট কোর্সে ম্যাথ ছাড়া কিছু নেই, আমি প্রতি ক্লাসে একই কথা বলি।
হ্যাঁ বুঝি না, এটা বোধহয় এমনিতে স্লাইড হিসেবে 6 আছে, এটা 8 নাম্বার বোধহয় লেকচার শিট। 5 পর্যন্ত, হ্যাঁ এটা দিয়ে দেবো আজকে। 5 হোম 10 হোম 10 ভোল্ট 4 হোম। আমার এরকম একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিট থেকে আমার বিভিন্ন প্যারামিটার, আমি যদি বলি এইখানকার কারেন্ট এবং এইখানকার কারেন্ট আমাকে এই সার্কিট থেকে বের করতে হবে। এই কারেন্টগুলো বের করতে পারলে এর অ্যাক্রসে ভোল্টেজ কী রকম ড্রপ হবে সেটাও বের করতে পারবো। ওকে, আমার কাজ কি, আমার কোশ্চেনে দেওয়া থাকবে আমাকে কি কি বের করতে হবে। ওকে, আমি বলে দিব মেশ অ্যানালাইসিস করে এই I1 I2 I3 কারেন্টটা বের করেন, এটা কোশ্চেনই দেওয়া থাকবে। এরকম কোনো কিছু না যে সাদা খাতা আমি দিয়ে দিব, খালি এইরকম একটা ম্যাথ দিয়ে দিব না, ম্যাথের উপরে কিছু লেখা থাকবে যে কি বের করতে হবে। ওকে, আচ্ছা, প্রথম কাজ হচ্ছে মেশের ভিতরে কারেন্টটাকে ডিফাইন করা। মেশ অ্যানালাইসিস করার সময় মেশের ভিতরে কারেন্টটাকে ডিফাইন করা। এই লুপের ভিতরে আমি ধরলাম একটা সার্কুলেটিং কারেন্ট আছে, একটা সার্কুলেটিং কারেন্ট আছে, যে কারেন্টটার নাম হচ্ছে I1, আমার ইচ্ছা মতো আমি নাম দিয়েছি। এখানে একটা সার্কুলেটিং কারেন্ট আছে যেটার নাম হচ্ছে I2। যাক, ও চলে গেলেও আমাদের সমস্যা হবে না। এখন এই কাজটা করার পরে আমাদের এখন KVL অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই KVL অ্যাট লুপ অন। আমি সার্কিটটা সলভ করতে চাচ্ছি, কোন পার্সপেক্টিভে সলভ করতে চাচ্ছি সেটা কি বোঝা যাচ্ছে? যে সার্কিটের ভিতরে আমি কারেন্ট ভোল্টেজ বের করতে চাচ্ছি, সার্কিটের ভিতরের কারেন্ট ভোল্টেজগুলা বের করতে চাচ্ছি। আচ্ছা, লুপ অনে যদি আমি KVL চালাই, তাহলে কি হবে? এটা এইরকম করে ঘুরে আসতেছে, মানে এখান দিয়ে ঢুকে এখান দিয়ে ঢুকলো, তাই তো? সো -15, তারপরে এটা ওটা ওখানে রেজিস্ট্যান্স যদি কোনো সাইন না দেওয়া থাকে তাহলে ঢোকার সময় অবশ্যই পজিটিভ। +5I1 তারপর +10, তারপর এটা হচ্ছে I1, এটা হচ্ছে I1 -I2। এটা কেন হলো? এইখানে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটাকে বলবো আমি নেট কারেন্ট। একটা কারেন্ট নিচের দিকে আসতেছে, একটা কারেন্ট উপরের দিকে ঢুকতেছে, দুইটার বিয়োগফল হবে এই নেট কারেন্টটা। এই নেট কারেন্টের সাথে যদি আমি রেজিস্ট্যান্সটা গুণ করি তাহলে V = IR, তাই তো? তার মানে কারেন্টের সঙ্গে যদি রেজিস্ট্যান্স গুণ করি তাহলে এইটার অ্যাক্রসে কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে সেটা আমি বের করতে পারবো। আমি সেটাই বের করতে যাচ্ছি, KVL যেহেতু। তাহলে 10I1 - I2। সো এখানকার ভোল্টেজটা আমি লিখে ফেললাম। এখানকার ভোল্টেজ কত হবে? +10। আচ্ছা, একজন ডাক দাও তো, =0। জিনিসগুলা কি তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে? এই যে 10 ভোল্ট আছে এখানে, আমি তো সবগুলো ভোল্টেজকে যোগ করব। আমি সবগুলো এই লুপের ভিতরে যতগুলো ভোল্টেজ আছে সবগুলো ভোল্টেজকে আমি যোগ করতে চাচ্ছি। সবগুলো ভোল্টেজকে যেহেতু আমি যোগ করতে চাচ্ছি, ভোল্টেজ কোনটা আছে সেটা আমাকে ডিফাইন করে নিতে হবে। এইখানকার ভোল্টেজ কত, এইখানকার ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে ইন্টু এইখানকার রেজিস্ট্যান্স হবে একটা, যে পরিমাণ কারেন্ট যাবে ইন্টু তার রেজিস্ট্যান্স, V = IR। ভোল্টেজ আমি ভোল্টেজ দিয়ে লিখতে চাচ্ছি, এটা ভোল্টেজ লিখেছি, তার মানে এটাও ভোল্টেজ লিখবো। এটা 5 × I, এটা কিন্তু ভোল্ট, এটা R, এটা হচ্ছে I। এখানকার কারেন্ট হচ্ছে I1 কারেন্ট ঢুকছে, সো I এর সাথে 5 গুণ করছি। আমার টার্গেট হচ্ছে এইখান থেকে যখন শুরু করব এই লুপের ভিতর দিয়ে ঘুরে এই জায়গাটা ফেরত আসবো। আসার পথে যতগুলো ভোল্টেজ থাকবো
সবগুলোকে আমি যোগ করব। যদি নেগেটিভ দিয়ে ঢুকি, এটা যেমন নেগেটিভ দিয়ে ঢুকছি, সো এটাকে মাইনাস সাইন দিয়েছি। এটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে ঢুকছে, সো প্যাসিভ সাইন কনভেনশন, সো এটা পজিটিভ। যদি কিছু না দেওয়া থাকে ওটা পজিটিভ। ওকে, সো +5i1। আর 10-এর সঙ্গে এই দুইটা আনলাম কেন? কারণ এখানে একটা নেট কারেন্ট নিচের দিকে আসতেছে। আমি দুইটা কারেন্ট অ্যাসাইন করেছি, একটা নিচের দিকে আসতেছে, একটা উপরের দিকে যাচ্ছে। সো দুইটার বিয়োগ করে নেট কারেন্টটা বের করছি। সেই নেট কারেন্টের সঙ্গে ওইখানকার রেজিস্ট্যান্স দিয়ে গুণ করে আমি ভোল্টেজটা বের করছি। তারপরে কি ছিল? 10 ভোল্ট আছে। 10 ভোল্টটাকে আমার কারেন্টের সাথে রিপ্রেজেন্ট করার দরকার নাই, কারণ ডিরেক্ট ভোল্টই দেওয়া আছে, =0। ওকে, এটাকে এখন একটু ছোটো করে ফেলতে হবে। 15 5i1 10i2 + 10 = 0। তাহলে 15i1 10i2 5, 1 নম্বর সমীকরণ আমি পেয়ে গেছি। ঠিক আছে, আমি i1 এবং i2 এর মান বের করতে চাচ্ছি। ইকুয়েশন পাইছি একটা, এখন আরেকটা ইকুয়েশন আমাকে আবার লিখতে হবে। আরেকটা ইকুয়েশন লেখার জন্য এইটাকে কেভিএল অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই কেভিএল, খুবই সহজ জিনিস। অ্যাপ্লাই কেভিএল অ্যাট লুপ 2তে কেভিএল অ্যাপ্লাই করব। এখন 2তে কেভিএল অ্যাপ্লাই করলে কি হবে একজন বলো? -10। যে কোনো জায়গা থেকে শুরু করা যেতে পারে, আমি ইচ্ছে করলে এখান থেকেও শুরু করতে পারতাম। তুমি বলো দেখি, বলো বুঝছো কিনা? -10 এটা তো আছে, এটা তো তুমি স্কিপ করতে পারবে না। 10 ওহম আছে তা, হ্যাঁ ওকে, +10। দুইটা কারেন্ট আছে এখানে, এখানে একটা কারেন্ট, এখানে একটা কারেন্ট। আমি যখন i2 এর কথা চিন্তা করতেছি তখন i2টা আগে লিখতে হবে। এখানে কিন্তু i1টা আগে লিখছি, কারণ আমি এই লুপের ভিতরে ছিলাম। যখন এই লুপের ভিতরে ছিলাম, i1 কারেন্টটা নিচের দিকে আসতেছে, i2 কারেন্টটা ঘুরে উপর দিকে যাচ্ছে। হ্যাঁ, তাহলে i2 - i1। সো কোনটা? হ্যাঁ -10, এই যে -10। এরপর এটা +10 হবে, এই যে রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স। না, ওইটা তো তখনকার হিসাব, এখন তো নিচ দিয়ে যাচ্ছেন। দুইটা মেশের জন্য তুমি আলাদাভাবে চিন্তা করবা। এই মেশের জন্য যখন তুমি উপর উঠবা তখন প্লাস এই জায়গাটায়। এটা মেশ অ্যানালাইসিসের জন্য প্রযোজ্য না। তুমি যখন এটা নোডাল অ্যানালাইসিস করতে যাবা তখন কিন্তু এটা চেঞ্জ করতে পারবা না। কারেন্টের ডিরেকশন ডিফাইন করে মেশ অ্যানালাইসিসে মেশ কারেন্ট বের করতে চাচ্ছি। মেশ কারেন্ট কিন্তু কোনোদিনও মেজার করা যায় না, এটা থিওরিটিক্যাল একটা ব্যাপার। কিন্তু এই থিওরিটিক্যাল ব্যাপার দিয়ে আমি জিনিসটাকে সলভ করতে পারি। মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রে অবশ্যই যখন এই লুপে থাকবা তখন এই দিক দিয়ে যখন ঢুকবা তখন এইটা পজিটিভ, এটা নেগেটিভ। চলছে মোটামুটি। আচ্ছা, কিন্তু যখন সেকেন্ড লুপে যাবা তখন এই কারেন্টটাকে তুমি বড় হিসেবে ট্রিট করবা। এই কারেন্টটা যাবে নিচ থেকে উপরে, সো এটা পজিটিভ, এটা নেগেটিভ। তখন এই i2 - i1, তখন আমি কি করছি? i2 - i1। এরপরে কি হবে? i2 - i1 × 10, এরপরে +6 i2। 6i2 কেন লিখবো আমি? না, 6i2 আসলে কি? 6i2 কি? হ্যাঁ না, 6i2 জিনিসটা কি? কারেন্ট, ভোল্টেজ না ওয়াট? কি জিনিস? ভোল্টেজ। 6i2 একটা ভোল্টেজ, এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। 6i2 একটা ভোল্টেজ, সো +6i2, +6i2। তারপর +4 বললে হবে কেন? +4i2 = 0। অবশ্যই 0 লিখতে হবে, অবশ্যই 0 লিখতে হবে। এই দুইটা ইকুয়েশন যে লিখতে পারবে তার মেশ অ্যানালাইসিস হচ্ছে জল ভাত। এবং পরীক্ষায় অবশ্যই একটা মেশ অ্যানালাইসিস থাকবেই। একটা জিনিস শুধু পোলাপান ভুল করে ফেলবে, এই যখন মাঝে রেজিস্ট্যান্স থাকবে, এই রেজিস্ট্যান্স নেওয়ার সময় আমি যখন এই লুপে অপারেশন করব তখন এই লুপের কারেন্টটা আগে বসবে, i1 - i2। যখন এই লুপে অপারেশন করব তখন i2 - i1। টোটালগুলো
হুম, ওই আইটা আগে হবে, ওইটা থেকে মাইনাস করতে হবে। তাহলে কত হয় তানভীর? 20i2 10i1 equals to 10। তাহলে এটাকে এমন করা যায় 2i2 i1 equal to 1। সো দুই নাম্বার ইকুয়েশন। সো দুইটা ইকুয়েশন আছে, ভেরিয়েবল আছে দুইটা ইকুয়েশন আছে, ভেরিয়েবল আছে দুইটা। আমি এখন এটাকে সলভ করতে পারবো? সলভ করতে পারবো, কোনো ব্যাপার না আমার। আমি এটাকে লিখে ফেলি 15i1 মাইনাস 10i2 ইকুয়াল টু 5। এটা 1 নম্বর ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশনকে আমি এখন সলভ করব। সলভ করলেই হয়ে গেল। এটাকে ক্যালকুলেটারে সলভ করা যায়। যারা সলভ করতে পারো না তারা সলভ করা শিখে নিও। ক্যালকুলেটার আছে, সলভ করো। 20i2 কোথায়? এই যে 20i2, হ্যাঁ এক্স্যাক্টলি। আমি কি করেছি, একে 10 দিয়ে ভাগ করে দিয়েছি, 10 দিয়ে ভাগ করে দিয়েছি, যার জন্য 2i2 লিখেছি। i1 ও 1 আসে, i2 ও, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। i1 এবং i2 সলভ করা লাগবে, মানে i1 এবং i2 এর মান বের করতে হবে। কিভাবে করা যায় আমি একটু দেখাই দেই। আচ্ছা, এইটাকে আমি একটু ছোট করে ফেলি। এটা আমি 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে ভাগ করি, এটা 1 হবে। 3 2 কোন জায়গাটায় একটু আমি লিখে নেই। এই কোয়েশনটা তাহলে দাঁড়াচ্ছে আমার 2i1 না 3i1। স্যার ভুল তো। কোনটা? তো 20 প্লাস i1 দিবেন, প্লাস 10i1 মাইনাস হবে স্যার। এটা হ্যাঁ, উপরে যে প্লাস 2i1 আছে না, মাইনাস হবে এটাতে। হ্যাঁ হ্যাঁ, এটা তো মাইনাস হবে কেন? মাইনাস তুমি বের করছো মাইনাস ওই যে কোন জায়গায়? প্লাস মাইনাস i1 10i1 না, মাইনাস 10, আচ্ছা মাইনাস 10i1। এটা তো তুমি বললে বিধায় আমি লিখছি, আমি তো ক্যালকুলেশন করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। 3i1 মাইনাস 2i2 ইকুয়াল টু 1। পরেরটা হচ্ছে i1 প্লাস 2i2 ইকুয়াল টু 1, তাই তো? হ্যাঁ, মাইনাস i1 কোনটা মাইনাস i1? উপর 2 নাম্বার লিখবেন মাইনাস i1। এটা মাইনাস i1 হবে? হ্যাঁ শিওর? জি স্যার। এটা মাইনাস i1 হচ্ছে কোথা থেকে? স্যার এখানে মাইনাস 6% তো স্যার। হ্যাঁ, 2 নাম্বার সমীকরণ মাইনাস থেকে স্যার প্রথম লাইনে 6%, 2 নাম্বার মাইনাস। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, এখানে 2i2 মাইনাস i1। ওকে, এখন এই ইকুয়েশনটা সলভ করা যায়, ডিরেক্টলি সলভ করে দেয়। যোগ করে দিলে কি হবে? এটা কাটা যাবে, যোগ করতেছি এখন আমি। এটা থাকবে হচ্ছে 2i1 থাকবে ইকুয়াল টু 2। সো i1 ইকুয়াল টু 1। এই ম্যাথমেটিক্সে কি কারো সমস্যা আছে? এই ম্যাথের ক্লাসে শিখলেও চলবে, কিন্তু আমার মেইন কাজ হচ্ছে কেভিএল দিয়ে দুইটা ইকুয়েশনটাকে বের করা, বের করা। এই যে এইখানে আমি কেভিএল অ্যাপ্লাই করলে, এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করে যে ইকুয়েশনটা দরকার, ওই ইকুয়েশনটা যার নির্ভুল হবে তার ম্যাথটাই সঠিক হবে। ওই ইকুয়েশনটা যে পারবে না তার এই ম্যাথটা হবে না। আচ্ছা, আমরা আরেকটা দেখি। আর আমরা পরীক্ষার আগে অ্যাটলিস্ট 2টা ক্লাসে শুধু রিভিউ করাবো। ওই 2টা ক্লাস যেন কেউ মিস না দেয়, যে যা পড়িয়েছি তাই আমরা রিভিউ করাবো। হ্যাঁ, ওহো বন্ধ না, আমাদের রিভিউ করতেই হবে। রিভিউ না করলে পোলাপান বিপদে পড়বে। আচ্ছা, আমি একটা ম্যাথ দেই, দেখি কীরকম বুঝিছো তোমরা। সহজ জিনিস আঁকো। 2 ভোল্ট, হ্যাঁ ভোল্ট বের করে 2 ভোল্ট আসবে। আমি কারেন্ট বের করেছি। আচ্ছা, না 1 অ্যাম্পিয়ারই আসবে উত্তর 1 অ্যাম্পিয়ারই আসবে। কোথাও ভুল হয়েছে দেখো।
প্রথমটাতে কত নম্বর 2 আসছে না? প্রথমটাতে বসালে 2 আসছে, দুই নম্বরে বসালে 3 আসছে, এটা 1 আসে। না তা হবে কেন? একটাতে বসালে দুইটাতে বসালে একই আসবে। তাই আমার সঙ্গে কোথাও ভুল হচ্ছে দেখো। এইবার শুধু আমি কেভিএল অ্যাপ্লাই করলে ইকুয়েশনটা কী হবে তাই দেখাবো, বাকি জিনিসটা তোমরা করে নেবা। আচ্ছা, এখান থেকে কারেন্ট এবং ভোল্টেজগুলো আমি বের করতে চাচ্ছি, এখানকার কারেন্ট এবং ভোল্টেজ বের করতে চাচ্ছি, এর ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে, এর ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা আমি বের করতে চাচ্ছি। তার জন্য আমি মেশ অ্যানালাইসিস বলে দিব, মেশ অ্যানালাইসিস দিয়ে করো। সো এটা I1, এটা হচ্ছে I2। অ্যাপ্লাই KVL অ্যাট লুপ 1। লুপ 1-এ KVL অ্যাপ্লাই করলে কি হবে? এই তুমি বলো। এখানে এই লুপে যদি আমি KVL অ্যাপ্লাই করি, আমি এখান থেকে শুরু করলাম, এখান থেকে এই দিকে যাব, এখান থেকে এই দিকে গিয়ে এই পাশে ঘুরে এখানে আর ফেরত আসবো। বলো, কারেন্ট হচ্ছে I1, এই লুপের কারেন্ট I1 প্লাস 2I। গুড। তারপর প্লাস 12 I1 মাইনাস I2 প্লাস 4I। I1 বলবো, ওকে। তারপর -30। গুড। তোমার জন্য এই ম্যাথ করা কোনো ব্যাপার না, তুমি এই ম্যাথটা পারবা, তুমি বেসিক জিনিসটা বুঝতে পারছো। এই ম্যাথটা তোমার জন্য কোনো ব্যাপার না, শুধু একটু মনোযোগ দিয়ে করবা। ওকে, এইটা কিন্তু এক্স্যাক্টলি বলছে সে, এবং সে প্রথম ক্লাসেই একটা আউটপুট দিতে পারছে, এর জন্য তার প্রতি একটু অন্যরকম দৃষ্টিভঙ্গি আমাদের রাখতে হবে। সে কিন্তু প্রথম আর দাবিদার হবে এরকম এক সময়। এটা 1 নম্বর সমীকরণ। যদি লুপ 2-তে চালাই, লুপ 2-তে চালালে কি হবে? অ্যাপ্লাই KVL লুপ 2। তুমি বলো দেখি, এই তুমি বলো। টুপি লুপ 2-তে কোথা থেকে শুরু করবা তাই বলো। 12 এখান থেকে। হ্যাঁ বলো। কারেন্ট হচ্ছে I2। 12 I2 মাইনাস I1 প্লাস 9I2 ওটা পজিটিভ আছে, প্লাস 24 প্লাস 3I2 ইকুয়ালস টু 0। দুইটা ইকুয়েশন পেয়ে গেছি। এই দুইটা ইকুয়েশন যে একদম নিউটন ক্লিনভাবে পরিষ্কার করে লিখতে পারবে, তার 80% মার্ক আমি দিয়ে দেবো, আর বাকি মার্কসটুকু থাকবে তার ক্যালকুলেশনের জন্য। কারণ এই দুইটা ইকুয়েশন লেখাই হচ্ছে ঝামেলা। বোঝা গেছে? মেশ অ্যানালাইসিস পারা যাবে উইদাউট কারেন্ট সোর্স। এখানে কিন্তু কোনো কারেন্ট সোর্স দিই নাই, আমি কোনো কারেন্ট সোর্স দিই নাই। এটা আছে একটা ভোল্টেজ সোর্স আছে, কিন্তু কারেন্ট সোর্স থাকলে একটু অন্যরকম হবে, সেটা আমরা একটু পরেই দেখব। ওকে, সো উইদাউট কারেন্ট সোর্সে যদি কোনো মেশ অ্যানালাইসিস করতে দেই, আজকে যেমন পারা গেল, পরীক্ষাও কিন্তু এটা পারতে হবে। বাকিটুকু করে দেখালাম না, এটা কিন্তু সলিউশন করা, ইকুয়েশনগুলো লিখে রাখো। আমরা জটিল থেকে আরো জটিলে যাব। কুইক। এবার একটু বড় জিনিস দেখি। বেসিক জিনিস বুঝলে যত বড়ই দেই না কেন, এগুলো কোনো সমস্যা না।
আমার প্রথমে ইকুয়েশনটা লেখা শিখতে হবে, বাকিগুলা নিজের ক্যালকুলেশনের কাজ, ওগুলো সবাই পারে। আচ্ছা, I1 I2 I3 বের করতে হবে এই সার্কিট থেকে। এরকম একটা সার্কিট দেখার পরে আমাদের প্রথম কি কাজ? লুপ ডিফাইন করে দেয়া, তাই তো? তাহলে ডিফাইন করে দিই। এটা হচ্ছে I1, প্রথম লুপ I1, এটা হচ্ছে I2, এটা I3। এরপরে ইকুয়েশন লিখতে যাবো, তাই তো? কোশ্চেনে এইগুলো দেওয়া থাকবে না, এগুলো দেওয়া থাকবে না। আমি শুধু এরকম একটা সার্কিট দিয়ে দিব, দিয়ে বলবো এখানকার কারেন্ট I1, এখানকার কারেন্ট I2, এখানকার কারেন্ট I3 বের করো, এরকম কিছু একটা বলবো আমি। মানে আইডেন্টিফাই করা থাকবে কোন জায়গাকার কারেন্ট এবং ভোল্টেজ বের করতে হবে। আমি বলে দিতে পারি এখানকার ভোল্টেজ বের করো, ওকে? এখানকার যদি কারেন্টগুলো জানি, ভোল্টেজ বের করা কোনো আমার জন্য ব্যাপার না, ওকে? এখানে যেমন এই কারেন্টটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এই ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের কারেন্টের মানটা কোথা থেকে পাবো আমি? এই যে এইখানটায় পাবো, এইখানটায় পাবো। তাহলে অ্যাপ্লাই কি অ্যাপ্লাই করবো? অ্যাপ্লাই KVL, অ্যাপ্লাই KVL অ্যাট 1 দাও। আচ্ছা, 1 এ KVL অ্যাপ্লাই করলে তানভীর বলো। -24 প্লাস 10 I নটটা পরে, I নটটা পরে, I1 মাইনাস I2 লিখো, প্লাস 12 I নটের কাছেই যাব না আমি, এইখানকার কারেন্টটা I1 মাইনাস I3 ইকুয়াল টু 0। সো লুপ 1 এর জন্য আমার একটা KVL লেখা শেষ। লুপ 1 এর জন্য আমার KVL লেখা শেষ। I নট সমান কি? এই মানটা আমি এইখানে বসানোর জন্য ব্যবহার করব, অন্য কোনো জায়গায় ব্যবহার করার দরকার নেই। কারণ আমি মান বের করব I1 I2 I3 মান বের করব। তুমি যে I নট বলতেছো ঠিক আছে, কিন্তু I নটটা বলার দরকার নেই, কারণ আমি মান বের করবো I1 I2 I3, ওকে? আচ্ছা, অ্যাড 2তে যদি আমি অ্যাপ্লাই করি KVL, তুমি বলো পিছন থেকে, তুমি বলো। এই লুপে যদি আমি KVL অ্যাপ্লাই করি কি হবে? 24 এটা তো 24, তুমি তো এইখান থেকে শুরু করছো, তুমি তো এইখান থেকে টার্গেট নিচ্ছ, তো এইখান থেকে শুরু করছো। সো 24 এর অ্যাক্রসে ভোল্টেজ, 24 এর অ্যাক্রসে ভোল্টেজ কত? 24 তো রেজিস্ট্যান্সের সঙ্গে কারেন্ট গুণ করতে হবে। কারেন্ট কত? I2, 24 I2, এটা একটা ভোল্টেজ, বোঝা গেল? এরপরে এখান থেকে শুরু করে আমি এখান দিয়ে ঢুকবো, এরপরে 4I2 হবে কেন? আর কিছু নেই, এখানে তো মাঝামাঝি আছে, এখানে তো একটা কারেন্ট আছে, 4I2 মাইনাস I3, 4I2 মাইনাস I3। এইবারে এখানে আসলাম, এখান থেকে আবার উপরে যাচ্ছি, কি হবে? 10 প্লাস 10, প্রথমে প্লাস 10 I2 মাইনাস I1,
আর তুমি খালি খেয়াল করবা এইখানে যখন আসি উপরের দিকে উঠতেছি এখানকার কারেন্ট কত I2, এখানকার কারেন্ট কত I1, সো 10 I2 মাইনাস I1, I2 মাইনাস I1 ইকুয়াল টু 0। আমি দুইটা ইকুয়েশন পেয়ে গেছি। এইবার অ্যাপ্লাই KVL অ্যাট 3। আচ্ছা, KVL অ্যাট 3 একটু কঠিন আছে, দেখি কারে দেব, তুমি বলো। আই নট সম্পর্কে ধারণা। আচ্ছা, এইটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট, অর্থাৎ এই ভোল্টেজ সোর্সের ভোল্টেজটা অন্য কোথাও মানের জন্য ডিপেন্ড করতেছে। এখানে দেখো আই নটের একটা মান আছে, এই আই নটের যে মান হবে এই ভোল্টেজ সোর্সের মান তাই হবে, 4 গুণ করে তাই হবে, তাই তো। এখন এই আই নটটা কোথা থেকে আসতেছে, এই উপর থেকে, এখানে ডিরেকশন দেওয়া আছে আই নট। তাহলে আই নট যদি আমি বের করতে চাই, আই নট সমান কী হবে তানভীর বলো, আই নট সমান কী হবে, আই নট শুধু কারেন্টের কথা, আই নট সমান কী হবে 24 তো রেজিস্ট্যান্স, আমি কারেন্টের কথা বলতেছি, আই নট শুধু আই নট, আপনি বলেন। এক্স্যাক্টলি, কেসিএল অ্যাপ্লাই করা যায়, কেসিএল অ্যাপ্লাই না করেও বলা যায়, বলেন। কারেন্টটা তো এইদিকে আসতেছে, কারেন্টটা তো এইদিকে আসতেছে, তাই না। আমি যদি এই দিকের কারেন্টের কথা চিন্তা করি, এই কারেন্টটাও এইদিকে আসতেছে, তাই না। তাহলে আই নট ইকুয়াল টু I1 মাইনাস I2 না, তাই না, I1 মাইনাস I2, এক্স্যাক্টলি, আর কোনো কিছু দরকার নেই, হয়ে গেল, তাই না। তাহলে আই নট ইকুয়াল টু I1 মাইনাস I2, হ্যাঁ সমস্যা নেই। এখানে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি সে একই জিনিসটা আসবে, এখানে I1 ঢুকলো, I2 বের হয়েছে, আই নটটা কেসিএল অ্যাপ্লাই করলে কীরকম হবে, I1 ঢুকলো, I1 প্লাস I2, কেসিএল আমি এইটা কোথা থেকে পেলাম, এটা কেসিএল অ্যাপ্লাই করছি এই পয়েন্টে, এই পয়েন্টে একটা কেসিএল অ্যাপ্লাই করছি, এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করলে এটা তিনটা পার্ট আছে, একটা কারেন্ট এই দিক দিয়ে বের হচ্ছে, একটা কারেন্ট এই দিক দিয়ে বের হচ্ছে, আরেকটা কারেন্ট এই দিক দিয়ে ঢুকতেছে। কেসিএল কি বলে, একটা নোডে যে পরিমাণ কারেন্ট ঢুকবে ঠিক একই পরিমাণ কারেন্ট বের হয়ে যাবে। এখানে কি পরিমাণ কারেন্ট ঢুকছে, I1 পরিমাণ কারেন্ট ঢুকছে, I1 পরিমাণ কারেন্ট ঢুকছে, বের হচ্ছে দুইটা পথ দিয়ে, একটা হচ্ছে I0 মান দিয়ে, আরেকটা হচ্ছে I2 মান দিয়ে, সো দুইটা যোগ করে I1 এর সমান হয়েছে। বোঝা গেল, বুঝতে পারছো, মাথা নাড়লে হবে না, বোঝা গেছে, হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এখন এই 4I0 যেখানেই লিখবো, এই I0টাকে আমি রিপ্লেস করে দিব I1 মাইনাস I2 দিয়ে, অর্থাৎ এটা এমন হবে 4I1 মাইনাস I2, আর কোনো ঝামেলা নেই আমার যে ডিপেন্ডেন্ট সোর্সের ঝামেলা ছিল সেই ঝামেলাটা আমি মেরে দিলাম এখান দিয়ে, I0 এর মানটা বসাই দিয়ে। এখন হ্যাঁ 3তে যদি আমি KVL অ্যাপ্লাই করি কি হবে বলো, তুমি বলো দেখি একটু, তুমি কোথা থেকে শুরু করবো বলো, একজন বলো, এই তোমরা এইখান থেকে শুরু করো, এইখান থেকে শুরু করো, হ্যাঁ এইখান থেকে শুরু করে এই পাশ দিয়ে ঘুরে আবার এইখানে ফেরত আসবা। 12I3 মাইনাস I1, তারপর 4 কি আগে প্লাস না মাইনাস, প্লাস 4, গুড 4I3 মাইনাস I2, কারণ দুটোর মাঝে আছে, এরপর গুড, এইরকমই তো চাই। তিনটা ইকুয়েশন আমার বের করা শেষ, এই তিনটা ইকুয়েশন এখন আমার ছোটো করে নিয়ে আমার অ্যাকশনটা করলেই হবে। কঠিন ব্যাপার, কোনো কঠিন ব্যাপার না, শুধু একটু মনোযোগ দিতে হবে, আমার কনসেন্ট্রেশন দিতে হবে যে আমি কী করতে চাচ্ছি। আমি যদি আমার রেজাল্ট সম্পর্কে কোন দিকে যাব অবগত হই তাহলে ম্যাথটা আমি করতে পারবো, আমি র্যান্ডমলি ঘুরলে এই ম্যাথগুলো করতে পারবো না, আমাকে ফোকাস থাকতে হবে, এই জিনিসটা আমাকে করতে হবে। সো এই তিনটা ইকুয়েশন সলভ করলে এটা বের হয়ে যাবে, বোঝা যাচ্ছে। কত সময় আছে আমাদের আর, আচ্ছা এটা গেল মেশ অ্যানালাইসিস উইদাউট কারেন্ট সোর্স। এখন আমরা যেটা করব মেশ অ্যানালাইসিস উইথ কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স থাকলে
কেমনভাবে অ্যানালাইসিস করবো সেটা দেখবো একটু। হ্যাঁ, সবগুলো ক্লাস যে করিছে এই কোর্সের, সে যদি বাসায় একটু পড়ে থাকে নর্মালি সে পরীক্ষায় ভালো করতে পারবে। খালি রুলসগুলো সে যদি মাথায় রাখে যে আমার এই রুলস এইভাবে শেখানো হয়েছে। অনেকগুলো এক্সারসাইজ দেওয়া আছে, এক্সারসাইজগুলো করতে হবে। এই এক্সারসাইজগুলো মেশ অ্যানালাইসিস উইথ কারেন্ট সোর্স। যদি কারেন্ট সোর্স থাকে তাহলে অ্যানালাইসিসটা আমরা কিভাবে করব সেটা একটু দেখি। ওকে, কেস দুই ধরনের কেস হতে পারে। নোড অ্যানালাইসিসে কিন্তু একটা জিনিস ছিল সুপার নোড, এখানে একটা কথা আসবে সুপার মেশ। হ্যাঁ, নোড অ্যানালাইসিস কী ছিল যে দুইটার নন রেফারেন্স পয়েন্টের ভিতরে, দুইটা নন রেফারেন্স পয়েন্টের ভিতরে যদি এইটা রেফারেন্স পয়েন্ট হয়, ধরলাম এটা রেফারেন্স পয়েন্ট, এরকম একটা পয়েন্ট যদি দুইটা নন রেফারেন্স পয়েন্টের ভিতরে নোডের ভিতরে যদি কোনো কিছু থাকতো সেটাকে আমরা সুপার নোড হিসেবে ট্রিট করছিলাম, তাই না? এটা এর সাইডে আরও কিছু আছে, এর সাইডে আরও কিছু আছে, সো এটা নন রেফারেন্স নোড, এটা নন রেফারেন্স নোড। এইরকম হলে সেটাকে আমি সুপার নোড হিসেবে ট্রিট করছিলাম, অর্থাৎ এই টোটালটাকে একটা নোড হিসেবে ট্রিট করছিলাম। এর সাইডে কিন্তু আরও কিছু থাকতে হবে, না হলে কিন্তু হবে না। আর সুপার মেশ আমরা কখন কল্পনা করব? যদি সার্কিটটা এমন থাকে যদি মাঝে এরকম কারেন্ট সোর্স থাকে তাহলে সেটাকে আমরা সুপার মেশ হিসেবে ট্রিট করব। ওকে, এখন কেস দুইটা হতে পারে, একটা হচ্ছে ডিরেক্টলি মাঝে থাকতে পারে এই কারেন্ট সোর্সটা, অথবা সাইডে থাকতে পারে। সাইডে থাকলে এক ধরনের অ্যানালাইসিস করব, আর মাঝে থাকলে আরেক ধরনের অ্যানালাইসিস করব। কেস ওয়ান, মানে ওই যে ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্স সব হতে পারে। হ্যাঁ, এটা মাঝে এইটা যদি এদিকে যায়, ধরলাম এইটা এখানে না থেকে এখন এটা এখানে ছিল, এখানে রেজিস্ট্যান্স আসছে, এখন এইটা এখানে চলে গেছে 1 অ্যাম্পিয়ার। যদি এমন থাকে তাহলে যখন না ভোল্টেজ সোর্স যেখানে থাক ওটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। কারেন্ট সোর্সটা যদি ব্রাঞ্চের এক কোনায় থাকে, এইটা হচ্ছে ফাইনালি একটা শেষ সার্কিটের শেষ ব্রাঞ্চ, এই ব্রাঞ্চে কারেন্ট সোর্সটা দেওয়া আছে। আমি যখন এখানে I2 কারেন্ট লিখবো, এই I2 কারেন্টের মান কত? I2 কারেন্টের মান কত দেখাই তো যাচ্ছে, শুধু 1। ডিরেকশন কি I2 কারেন্টের? উল্টা দিকে। সো আমার যদি এইরকম একটা সার্কিট দেওয়া থাকে, আমার বের করতে বলে I1 এবং I2 বের করার দরকারই নাই, I2 দেয়া আছে, I2 দেয়া আছে -1। সেক্ষেত্রে আমি শুধু একটা KVL অ্যাপ্লাই করলে সার্কিটটা সলভ করতে পারবো। ওকে, এটা কিন্তু আমার সলিউশনটাকে সহজ করে দিবে। যদি এই কারেন্ট সোর্সটা মাঝামাঝি থাকতো তাহলে কিন্তু সলভ করতে গেলে আমার সুপার মেশ অ্যানালাইসিস করা লাগতো, কিন্তু এটা যদি এক সাইডে থাকে তখন ডিরেক্টলি এই লুপের কারেন্টটাই হচ্ছে ওর উল্টা দিকে বা শব্দের দিকে যাই হোক না কেন সেই কারেন্টটা হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি যদি এখন লিখি এইখানে 2 3 এটা 10, কীভাবে লিখবো এখন? -10 প্লাস 2I1 প্লাস 3I1 মাইনাস I2 ইকুয়াল টু 0। I2 মান কত? -1। তাহলে -10 প্লাস 2I1 3I1 প্লাস 1 ইকুয়াল টু 0। -10 2I1 3I1 প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে একটা ইকুয়েশনে একটা ভেরিয়েবল 5I1 ইকুয়াল টু 7, তাই তো? সো I1 এর মান দাঁড়াবে 7/5। একটা ইকুয়েশন দিয়ে আমি সলভ করতে পারবো। সো এইটা হচ্ছে কেস 1, যখন কারেন্ট সোর্সটা সার্কিটের এক সাইডে থাকবে। ইজি আছে না?
মানে সার্কিটের যখন এক মেশের ভিতর থাকবে, আরেকবার একটু বুঝাই দিন। যখন কেজ অন, একটু লিখে দেই, হ্যাঁ একটু বড় করে লিখে এক জায়গায়। কি বলছে, হোয়েন এ কারেন্ট সোর্স এক্সিস্টস অনলি ইন ওয়ান মেশ, কারেন্ট সোর্সটা যখন শুধু একটা মেশের ভিতরে থাকবে, এইখানে এই কারেন্ট সোর্সটা এই মেশের ভিতরেই আছে, এই মেশের ভিতরে কি আছে? নাই। কিন্তু এই কারেন্ট সোর্সটা যদি এই জায়গা থাকতো, এটাকে আমি বলতে পারবো এই মেশে আছে না এই মেশে আছে? তা বলতে পারবো, দুই মেশেই থাকবে। সো যদি এই রকম থাকে তাহলে ওই কারেন্ট সোর্সের মানটাই হবে হচ্ছে ওই মেশ কারেন্টের মান, ওই মেশ কারেন্টের মান। ডিরেকশনটা খেয়াল রাখতে হবে, যদি এটা ডিরেকশনটা নিচের দিকে দেওয়া থাকতো, ডিরেকশনটা নিচের দিকে দেওয়া থাকতো তাহলে I2 = 1 অ্যাম্পিয়ার হতো। ওকে, কেস নাম্বার 2 হচ্ছে যদি কারেন্টের মানটা উভয় মেশের ভিতরেই থাকে, মানে কারেন্ট সোর্সটা যদি উভয় মেশের ভিতর থাকে তাহলে একটু ক্যালকুলেশনটা একটু অন্যরকমভাবে চিন্তা করতে হবে। ওকে, আমরা এখন সেই ধরনের একটা ম্যাথ করি। এই ধরনের ম্যাথ যদি খুব সহজ